तेरे मिलन की नया कोई गुल खिलाएगी, अभी तो चंचल है तेरे नैना, देखो देखो ना मेरे जोड़ी घुंघरू की तरह बजता ही रहा हूँ मैं, कभी इस पग में कभी उस पग में। मंदता ही रहा हूँ मैं। আচ্ছা, এটা শুনতে দেন তো। রবীন্দ্রনাথ তার কতদিন আগে লিখেছেন? নুপুরের মতো বেজেছি চরণে চরণে। এরা এগুলো পড়ে ওই আত্মার শান্তি, আত্মার খিদেটা মেটে। রবীন্দ্রনাথ সকলের থেকে অন্তত 100 বছর এগিয়ে আছেন, মানে যেখানে কথা শেষ হয়ে যায় সেখানে শুরু হয়। একেবারেই তাই। এতদিন যে বসেছিলি পথ চেয়ে আর কাল গুলি, দেখা পেলি হাল গলি, এতদিন যে বসেছিলি পথ চেয়ে আর কাল গুলি, দেখা পেলে হাল গলি, বারক বীরের বিষে তুমি করলে বিশ্বজয়, একই গবিষয় অবাক আমি তরুণ গলার গান শুনে, দেখা পেলে হাল গলি। আমরা কোন রাগের উপর এটা শুনলাম তেজেন্দ্রা? ভৈরবী। আচ্ছা, আমরা এতক্ষণ ভৈরবী রাগের উপরে রবীন্দ্রনাথের সঙ্গীত শুনলাম এবং ওনাদের যে অনুষ্ঠানের নাম রবি রাগ পথে, এটা হতে চলেছে 22শে শ্রাবণ উপলক্ষে, অর্থাৎ আগের দিনই 22শে শ্রাবণ, সেই উপলক্ষে পরের দিন 9ই আগস্ট জিডি বিড়লা সভাগারে আমরা দেখতে পাবো এই মানে রবীন্দ্রনাথের গানে রাগের প্রকাশ। রবীন্দ্রনাথের গানে তো শুধু আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত আছে এমন না, তার সঙ্গে অনেক কিছু আছে, পাশ্চাত্য সঙ্গীত মোজার্ট থেকে শুরু করে পল্লীগীতি, লোকগীতি, কি না সমস্ত কিছু ওর সঙ্গে জড়িয়ে আছে। সুতরাং একটি গানের মধ্যে শুধুমাত্র যে একটি রাগকেই খুঁজে পাওয়া যাবে তা তো না। শ্রীকান্ত দা বা তেজেন্দ্রা বলুন, অনেক কিছু সংমিশ্রণে রবি ঠাকুর মানে আমাদেরকে ধরা দিয়েছেন। সুতরাং সেই দিনের যে অনুষ্ঠানটা হবে একদম ইউনিক একটা অনুষ্ঠান হবে, বুঝলেন তো? সেখানে রাগ সঙ্গীত থাকবে, তেজেন্দ্রার বিখ্যাত শরৎ থাকবে, শ্রীকান্ত আচার্যদার ওই রকম গায়কী, আর তার সঙ্গে একটা মানে কি বলবো সারপ্রাইজ ইয়ে হিসেবে থাকবে আমাদের জয়দা, জয় গোস্বামী, যাকে দেখা যাবে মানে কি জয়দা যে কি করবে সেটা একটা সারপ্রাইজ প্যাকেজ। হ্যাঁ, তাই তো জয়দা? এখানে কিন্তু আমরা রবীন্দ্রনাথের রাগ আর গান না শুধু। ও তাহলে একটু বলুন তো, আমি বোধহয় একটু ভুলই তার মানে আপনি একটু বুঝিয়ে বলুন। সেটা হচ্ছে যে এই রাগ মানে অনুষ্ঠানটার নাম রবি রাগ পথ, তার মানে রবীন্দ্রনাথের গান বাজবে, রবীন্দ্রনাথের সেই রাগ নিয়ে আমি চর্চা করব। দর্শকদের পরিষ্কার করে বলছি, কোনো মানে তাদের কাছে ব্যাপারটা পরিষ্কার যেন থাকে, ওরা এসে হঠাৎ দেখবে যে না এটা তো হচ্ছে না, অন্য জিনিস হচ্ছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জয়দা রবীন্দ্র কবিতা পাঠ করবেন, উনি আমাদের সূত্র ধরে দেবেন, সেই অনুসারে সেই কবিতা পরিপ্রেক্ষিতে একটা রাগের ছায়া আছে, যে রাগের ছায়া তার সঙ্গে মিলিয়ে একটা গান আছে। মানে এটা খুব সরলীকরণ শুনতে লাগছে, কিন্তু জিনিসটা তিনটে মিডিয়াম একসাথে একই কথা বলছে, ওটা একটা সংলাপের মতো।
মানে এই নয় যে উনি কবিতা বললেন, কবিতা হয়ে গেল, আবার একটা আমি বাজিয়ে দিলাম, একটা রাগ হয়ে গেল, তারপরে শ্রীকান্ত গাইবেন। এই বাকি যেটা সেটা শ্রীকান্ত এবং জয়। হ্যাঁ, আমি কিছু রবীন্দ্র কাব্য পাঠ করবো, শ্রীকান্ত রবীন্দ্রনাথের গান গাইবেন, সেইটার সঙ্গে আমার সঙ্গে শ্রীকান্ত সংলাপ, শ্রীকান্তর সঙ্গে তেজেন্দ্র নারায়ণের সংলাপ, ফলে আমরা তিনজন একটা বলা যায় এটা একটা নাটক তৈরি হচ্ছে। সেই নাটকটা হচ্ছে সুর দিয়ে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো যারা আপনি যে ধরুন যে কবিতাটা পাঠ করলেন তার সঙ্গে কথার সঙ্গে মিলিয়ে তার মানে নিশ্চয়ই উত্তর দেওয়া থাকবে বা এরকম কি কিছু আশা করতে পারে? কাছাকাছি যাবে নিশ্চয়ই, একটার সঙ্গে একটা কাছাকাছি যাবে। যেমন আমরা এক্ষুনি বললাম কি পাইনি তার হিসাব মিলাতে মন নহে রাজি। শ্রীকান্ত বললেন যা পেয়েছি প্রথম দিনে তাই যেন পাই শেষে। সংলাপ হল, তার মানে এটা এক ধরনের মানে নাটকই, যেটা সংলাপের মাধ্যম দিয়ে, সুরের মাধ্যমে, রাগের মাধ্যমে এটা প্রকাশিত, এবং তার পথটা হবে রবীন্দ্রনাথের রাগ। আচ্ছা, রবীন্দ্রনাথ যে রাগকে নির্বাচন করছেন সেই রাগের পথটাই মানে বাকিরা ধরবার, মানে সঙ্গীত যারা করছে তারা ধরার চেষ্টা করছেন, এই পদ্ধতি যাবো। এইটা আপনারা কতদিন প্র্যাকটিসটা মানে এইটার পরিকল্পনাটা কতদিনের আপনাদের? এটা তেজেন্দ্র নারায়ণ, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ পরিকল্পনা। না, পরিকল্পনাটা অনেকদিন আগে হয়েছে। কয়েকজন আমাকে চেয়েছিলেন এরকম একটা অনুষ্ঠান, তো তখন যেমন আমি শ্রীকান্ত একসাথে এই আপনি প্রথম দিন যেটা বললেন এরকম অনুষ্ঠান করেছি, অর্থাৎ রবীন্দ্র রাগ এবং রবীন্দ্র গান। আবার জয়ের সাথেও আমি কবিতা এবং শরদের একটা কথোপকথন সংলাপের মতো সেটা করেছি, কিন্তু এইটা এই তিনজনকে নিয়েই প্রথম হচ্ছে। আমরা তিনজন এইটাকে ভাবনাটা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে, আমরা বেশ কয়েকদিন ধরে বসেছি, বেশ ভালোই আলোচনা হচ্ছে। জয় একরকম বলছেন, আমরা শুনছি, আমি শ্রীকান্তকে জানাচ্ছি, শ্রীকান্ত আমায় বলছে, ইত্যাদি, এইভাবেই চলছে। মানে অনেক এই প্রস্তুতিটার মধ্যে একটা খুব মজা আছে। মানে আমরা কিন্তু দেখেছি যে কাব্য মানে এরকম অনেক অনুষ্ঠানই দেখেছি যেখানে রবীন্দ্রনাথের কবিতা সঙ্গে মিলিয়ে গান হচ্ছে, হ্যাঁ, কিন্তু এরকম রবীন্দ্রনাথের সঙ্গে মিলিয়ে গান হচ্ছে এবং তার সঙ্গে শরদও হচ্ছে, এরকম অনুষ্ঠান কিন্তু আমরা খুব কম দেখি। এটা ইন্ডিভিজুয়ালি তিনজন মানুষ, তিনজনের সঙ্গে তিনজন আমরা কথা বলছি, আমার সঙ্গে কে আছে না আছে। আচ্ছা, এরকম কি আমরা দেখতে পাবো যে ধরুন শ্রীকান্ত দা তো গান গাইছেনই, হ্যাঁ, আর জয়দা তো কবিতা বলছেনই, এরকম কি দেখতে পাবো একটা রবীন্দ্রসঙ্গীত শুধু আপনিই বাজাচ্ছেন? না, একবার দেখতে পাবেন না। আচ্ছা, মানে অতটা গ্রস ব্যাপারটা নয়। আচ্ছা, মানে ও যে গানটা, উনি যে গানটা কথা বলবেন এবং ওই গানটাও গাইবেন না, ও তো অন্য গান গাইবে, ওটা আবার অন্য গান গাইবে। এই মানেই না যে আমি রবীন্দ্রসঙ্গীত বাজাবো, রবীন্দ্রসঙ্গীত কোথায় বাজাচ্ছি আমি বাজাচ্ছি যেটা, সেটা হচ্ছে ওই রাগটা কি যেটা প্রকাশ করছে, সেই রাগটার যে ব্যঞ্জনা সেইটাকে আমি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটুখানি মানে এই বিষয়কে কেন্দ্র করেই একটা অন্য কথা বলি। আমরা রবীন্দ্রনাথকে পুজো করতে পারি, হ্যাঁ, যেহেতু তার গান আছে, হ্যাঁ, জগদীশ চন্দ্র বসুকে তো পুজো করতে পারি না তার গান দিয়ে, কিন্তু রবীন্দ্রনাথের এই যে অমোঘ সৃষ্টি, গানগুলো রেখে দিয়ে গেছেন আমাদের জন্য, হ্যাঁ, এরকম তো ধরুন অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি সবই আছে, কিন্তু রবি গানকে আমরা এত বেশি ভালোবাসি, প্রাধান্য দিই কেন বলবো? হ্যাঁ, আমি যতটুকু যেভাবে বুঝেছি আমি শুধু সেটুকু বলি, শুধু একটাই কথা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে একমাত্র কম্পোজার বা স্রষ্টা হিসেবে দেখছি, শুধু কম্পোজার না, আমি ক্রিয়েটর হিসেবে। যদিও আমরা এখানে গান বাজনার পরিসরের কথাই বলছি, আমি শুধু সেইটুকু জায়গা থেকে বলছি। আমার সীমিত বোধ বুদ্ধি বলে যে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের যে সৃষ্টি, রবীন্দ্রসঙ্গীত, সেটা হচ্ছে তার কিন্তু নিরন্তর একটা নিরীক্ষার প্রকাশ বা ফল, রাইট? সেই দিক থেকে বিচার করলে, প্রয়োগের দিক থেকে বলি, ভাবনার দিক থেকে বলি, সবকিছুর দিক থেকে বলি,
রবীন্দ্রনাথ সকলের থেকে অন্তত 100 বছর এগিয়ে আছেন বাদ বাকি সকলের থেকে, এবং এগিয়ে আছেন বলেই তিনি ভয়ঙ্কর ভাবে, সেটা কাব্যগত দিক থেকে তো বটেই, আমি সেই বিচারে তো যাচ্ছি না, কারণ সেই বিচারে যাওয়ার ধৃষ্টতা নেই আমার। তার মানে এই নয় যে সুরগত দিক থেকে যাচ্ছি, সেই ক্ষমতা আমার আছে, তাও নয়। কিন্তু আমার মনে হচ্ছে, বা এবং আমার মতো আরো অনেকের মনে হচ্ছে, যে তার এই সবটা নিয়ে, মিউজিক নিয়ে তার যে নিরীক্ষা সারা জীবনের, সেটা নিয়ে তিনি অন্তত সকলের থেকে অন্তত 100 বছর এগিয়ে আছেন, আমার তো তাই মনে হয়। এবং এখনো তাকে প্রত্যেক মুহূর্তে প্রয়োগের দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক, এখনো তাকে আমরা প্রত্যেকদিন ডিসকভার এবং রিডিসকভার করছি, রাইট? এই যে ব্যাপারটা, এইটাই আমাদের কাছে বিস্ময়ের জায়গা। এবং সেই জন্য আমরা দেখছি, এবং আমার এই কথাটা বলে এই প্রশ্নের উত্তরটা শেষ করব, রবীন্দ্রনাথ যখন সৃষ্টি করছেন তার গান, আমি গানের কথাই বলছি, তখন ওই টাইম লাইনে যদি তার সমসাময়িক অন্য সমস্ত কম্পোজারদের ফেলা যায়, তাহলে দেখা যাবে যে রবীন্দ্রনাথ অন্তত 100 বছর এগিয়ে আছেন সকলের থেকে, রাইট? এইটাই, ওই জন্য ওই কেনর উত্তরটা হচ্ছে এটা আমি জয়দাকেও জিজ্ঞেস করবো। জয়দা কবি জয় গোস্বামী, আপনার তিনজনে বাঙালি তো বলবো না, বৃহত্তর বাঙালি, মানে আমি একটা কথা বলি, তোমার সরি, মানে আমি সেটা হচ্ছেন, জয়দা হচ্ছেন একজন প্রকৃত সঙ্গীত রসিক মানুষ কিন্তু, এবং শুধু সঙ্গীত রসিক বললেও পুরোটা বলা হবে না, জয়দা সেই সমস্ত বিরল মানুষদের একজন যারা সঙ্গীতটাকে টেকনিক্যালি বোঝেন, রাইট? সুতরাং এই অনুষ্ঠানের পথনির্দেশ যে জয়দার মতো একজন মানুষের কাছ থেকে আসবে, এটা খুব স্বাভাবিক, সেটা আমার কাছে অন্তত। জয়দা, আপনাকে একটু জিজ্ঞেস করি, যে কথাটা শ্রীকান্ত দা বললেন যে 100 বছর এগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে রবীন্দ্র গান বিশেষ করে, রবীন্দ্র গানের যে প্রকাশ বা তার মহিমা, এবং তার যে ব্যাপ্তি বা তাকে যে মনে অনুধাবন করা, এইটা বিষয়ে আপনার কাছ থেকে সরল ভাষায় কটা কথা। রবীন্দ্রনাথের যে বইটা নোবেল প্রাইজ পেয়েছিল, যার ইংরেজি অনুবাদটা রবীন্দ্রনাথ নিজেই করেছিলেন, সেটা একটু ইয়েটস আর পাউন্ড একটু দেখেও দিয়েছিলেন, ব্রাশ আপ করেছিলেন। নাম হচ্ছে সং অফারিংস। পৃথিবীতে দুজন নোবেল পুরস্কার প্রাপ্ত, একজন স্পেনের হুয়ান রামন হিমেনেজ, বা অনেকে বলেন, স্পেনের উচ্চারণ আমি জানি না, যে জিয়ান রামন হিমেনেজ এটাও বলে, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি রবীন্দ্রনাথের এই কাব্য অনুবাদ করেন। আর আঁদ্রেজিৎ ফরাসি ভাষা, তিনি ফরাসি ভাষায় এই সং অফারিংস অনুবাদ করেন। আঁদ্রেজিতের কাছে এইটা কে নিয়ে এসেছিলেন? একজন তরুণ কবি, তখন তিনি তরুণ, আঁদ্রেজিতের তখন মধ্য বয়স, তার নাম হচ্ছে শাহজাহান পার্স। শাহজাহান পার্স এনে বললেন এই সং অফারিংসটা নিয়ে এসে, যে এইরকম কবি আমাদের পাশ্চাত্যে নেই, আপনার উচিত অনুবাদ করা। আঁদ্রেজিৎ অনুবাদ করলেন। এই শাহজাহান পার্স রবীন্দ্রনাথের মৃত্যুর পরে 1907 সালে নোবেল প্রাইজ পেলেন কবিতার জন্য। তার মানে তিনজন নোবেল প্রাইজ পাওয়া লোক একটা গানের বইকে কবিতা হিসেবে অনুবাদ করছে। তাহলে রবীন্দ্রনাথের গান যেগুলো আমরা গান ভাবি, সেগুলো তো আসলে কাব্য, তফাৎ তো নেই। এটা পৃথিবীতে, এটা সারা পৃথিবীতে আমি তার উদাহরণ দিলাম। এই এর থেকে বড় পারবে না। আমি আমার মতো করে খুব ছোট্ট নিরিখে আমি বুঝতে পারি যে যখনই কিছু একটা জিনিস মনে হয় যে অমুক একটা মন খারাপ হচ্ছে, যদি গীতবিতানটা নিয়ে একটু উল্টে উল্টে দেখি, আমি যে ওটা আছে। এই যে ধরুন রবীন্দ্র জয়ন একটা গানে সুর দিলেন 70-এর দশকে, घुंघरू की तरह बजता ही रहा हूं मैं, कभी इस पग में कभी उस पग में, मंदता ही रहा हूं मैं। আচ্ছা, এটা সুশুদ্ধ দেন তো। রবীন্দ্রনাথ তা কতদিন আগে লিখেছেন? নুপুরের মতো বেজেছি চরণে চরণে, এরা এগুলো পড়েছেন।
এই একদম। দেখবেন বাঙালি কবিতা রবীন্দ্রনাথ ভালো প্রচুর, নাম হ্যাঁ। থাকেন, কিন্তু হিন্দি কবিরা যারা গান লিখেছেন, এমনকি কয়ফি আজমির মতন যিনি কমিউনিস্ট লোক, তিনি কিন্তু কোনোদিন বলেননি রবীন্দ্রনাথ খারাপ। এই যে কবি ইস পগ মে কবি উস পগ মে, ওটা নুপুরের মতো বেজেছি একেবারে ওখান থেকে নেওয়া। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলিতে যেটা, সেটা আমাকে আমার মতো থাকতে দাও। কেউ গেছে একলা ঘর আমার দেশ, হ্যাঁ, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুটিয়েছি। কিন্তু এর সবের মূল তো হচ্ছে সেই মানে একা থাকা রবীন্দ্রনাথ। আপনো মনে আমায় থাকতে দে না, তাই না? মানে রবীন্দ্রনাথ, আচ্ছা মানে সবই এই তো বাবা, আধুনিক যা যা দেখছি, সবই খুলে খুলে তো আমরা রবীন্দ্রনাথকে পাই। রবীন্দ্রনাথ, টাইম ট্রাভেলের কথাটা বললাম না, হ্যাঁ হ্যাঁ এই টাইম ট্রাভেল হ্যাঁ 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 যারা করেছেন, আমি বললাম যে আমি এটা বলতে চাই না, কারণ যে আমার কবিতাটি যিনি বলেছেন, আমি তো টাইম ট্রাভেল করিনি, হ্যাঁ, কিন্তু টাইম ট্রাভেল করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তা আমরা যে গায়কদের আপনি কথা বলছেন, তারা তো একটু টাইম ট্রাভেল করেন, ভবিষ্যৎ করবে। ঠিক 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 বলছেন। তবে এইটুকু, হ্যাঁ এইটুকু বলি, যে কথাটার মধ্যে যাই না এটার মধ্যে যে কোনো ইঙ্গিত থাকে, কিন্তু রবীন্দ্রনাথের গান এখনো হয়তো এরকম আমার ক্ষেত্রে ঘটেছে। একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন আমাকে, যে সেটা অনেকদিন আগে, প্রায় 12-14 বছর আগের ঘটনা। তিনি তার একটা স্বামী অনেকদিন আগেই মারা গেছিলেন এবং তিনি তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন, ঠিক আছে? তো তিনি আমার কোথেকে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছিলেন, করে বললেন, ফোনটা করে উনি আমাকে বললেন যে দেখুন, আমি একটা সময় ডিসাইড করছিলাম আমি নিজেকে শেষ করে দেবো, কারণ এই লোনলিনেসটা আমাকে গিলে খাচ্ছিল। কিন্তু সেই সময় আপনার একটি গানের অ্যালবাম শুনি, যে অ্যালবামটি আমি সৌমিত্রতার সঙ্গে করেছিলাম। বলছি সেই অ্যালবামটা শুনে আপনার গলায় এবং রবীন্দ্রনাথ, আপনার কণ্ঠে এবং সৌমিত্রবাবুর কণ্ঠে রবীন্দ্রনাথের সম্পর্কে শুনে এবং গান শুনে আমি নতুন করে উঠে দাঁড়ালাম। তো এই শক্তি রবীন্দ্রনাথই দিয়েছেন ওই ভদ্রমহিলাকে, রাইট? সো সেটা হচ্ছে ওই একলা মানুষকে, ওই মানুষটা একলা, কিন্তু একলা থাকা সত্ত্বেও একটা নির্জন একাকিত্বের ভেতরেও রবীন্দ্রনাথের গানই একমাত্র তার সঙ্গী হয়ে দাঁড়ালো। ওটা তো ভীষণ এই স্ট্রেংথটা এইখানেই হচ্ছে আমার মনে হয় রবীন্দ্রনাথ বোধহয় আর 5 জনের থেকে আলাদা হয়ে যান। এটাও দেখেছি আমি, অনেক ভিড়ের মধ্যে রবীন্দ্রনাথ আবার একাও করে দেন। একদম সেটাও জনতার মাঝে, বহু জনতার মাঝে অপূর্ব একা। মানে আমার নিজের জন্য আমার একটা ভাবনার জায়গা চাইতো, কিন্তু এমন একটা পরিবেশ তখন রবীন্দ্রনাথ ইন্সপায়ার করছেন, ওর মধ্যে থেকে তুমি বেরিয়েছো। আর একটা জিনিস, রবীন্দ্রনাথের গানে অদ্ভুত একটা শান্তি আছে, যে শান্তিটা কিন্তু মানে মানে শান্তিই বলবো, কারণ প্রতিটা গান, সে পূজা পর্ব হোক, প্রেম পর্ব হোক, যে কোনো গানে এবার একটা কথা, একটা শান্তি আছে। ওই শান্তির যে জায়গাটা, সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রবীন্দ্রনাথ তার মূল সূত্র হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। একেবারেই। কারণ উচ্চাঙ্গ সঙ্গীতের যে প্রধান মূল আত্মা, সেটা কিন্তু সারা পৃথিবীতে ভারতীয় রাগ সঙ্গীত কিন্তু এই জায়গায় এত সমাদৃত, বিকজ অফ দ্যাট পিস, ওই শান্তিটা, ভার্চুয়াসিটি তৈরি ইত্যাদি ও দেশে সাংঘাতিক জায়গায় চলে গেছে, অনেক হয়ে গেছে। তারা ফিরে আসছেন যে নিজের জায়গায় শান্তিতে একটা যেন মানে সেইটাকে ছেড়ে দিয়ে ওরা এটাতে চলে আসছেন। কারণ কি, ওই আত্মার শান্তি, আত্মার খিদেটা মেটে। আমার গুরুদেব বলতেন যে মিউজিক ইজ দ্য ফুড ফর দ্য সোল, মানে যেখানে কথা শেষ হয়ে যায় সেখানে সুর শুরু হয়ে যায়। একেবারেই তাই। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ, এখন বাংলা ভাষা বা ইত্যাদি প্রাদেশিক ভাষা এই নিয়ে তো মানুষ ভীষণ হিংসাহিংসির মতো পড়ে গেছে, কিন্তু সত্যি বলতে কি, ভাষা তো একটা জাস্ট প্রকাশের মাধ্যম, বই আর তো কিছু না। আমাদের যে ভাতখণ্ডে যে মানে যে উচ্চাঙ্গ সঙ্গীতের যিনি গুরু, তিনি যেটা মানে যে ভাষায় উচ্চাঙ্গ সঙ্গীত, উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে যেটা করে গেছেন, সেটা তো সম্পূর্ণ হিন্দি বা উর্দুতে, তাই না? এটা একটু অন্য প্রসঙ্গে হলো, মানে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে সাধারণভাবে উচ্চাঙ্গ সঙ্গীতকে একটা সিস্টেমে ফেলার জন্য,
ওই যে ধরুন থার্ড সিস্টেম, হুম। তারপরে ধরুন লেখার পদ্ধতি কি হবে হ্যাঁ। সাধারণভাবে বোঝার জন্য, সেই দিক যদিও থেকে উনি শব্দসুরের করেছেন। মধ্যেই পুরোটা রয়েছে। উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারটা হচ্ছে when he were going beyond the notes, তখনই রাগ সৃষ্টি হয়। হ্যাঁ, সুর বা স্বর দিয়ে কিন্তু রাগ হয় না। না। এই প্রসঙ্গে আমি একটা কথা অ্যাড করি, রবীন্দ্রনাথ কি প্লিজ বলছেন। প্লিজ। যদি নতুন কথা কিছু নয়, যারা রবীন্দ্রসঙ্গীতের অনুরাগী রয়েছেন এবং যারা সঙ্গীত সত্যি সত্যি শিখতে চান, আমার মনে হয় প্রত্যেককেই মনে হয়, আমি সকলকে অনুরোধ করবো যে সঙ্গীত চিন্তা বইটা একটু পড়বেন, একটু উল্টে পাল্টে, তাতে অনেক কিছু জানা যাবে। যে উনি মিউজিককে কি দৃষ্টিতে দেখেছেন, কোন জায়গাতে দেখেছেন, তার ভেতরে একটা দারুণ কথা আছে। এই কথা প্রসঙ্গে এক্ষুনি যেটাও বল, সেটা বলছে, উনি বলছেন যে বিভিন্ন রাগরাগিনীর মধ্যে কোন কোন স্বর আছে তাহা লইয়া আমরা বিস্তর পরীক্ষা নিরীক্ষা করিয়াছি। এইবার ওই রাগরাগিনীর ওই স্বরের মধ্যে কি কি ভাব লুকাইয়া আছে হ্যাঁ, তার দিকে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে সঙ্গীতের বিশেষ উপকার হয়, রাইট? তো কারণ রাগ সঙ্গীত আসলে কিন্তু ভাব সঙ্গীত, হ্যাঁ। তাই না? এই কথাটার ইমপ্লিকেশনটা কিন্তু সেইটা। আচ্ছা, রবীন্দ্রনাথের গান থেকে তো আমাদের হিন্দি ছবিতেও গান অনুকরণ করা হয়েছে, সেটাও তো একটা অনুকরণটা বলে আমি বলবো, হ্যাঁ পরবর্তী শুধু রাউন্ড বর্মন তো পুরোপুরি অভিনয় নিয়েছেন, রাউন্ড বর্মন শুধু সচিন দেব বর্মন, হ্যাঁ সরি, সচিন দেব বর্মন, নৌসাদ, হ্যাঁ হ্যাঁ, কেন পান্থ হয়ে চঞ্চলতা, হ্যাঁ বচপন কে দিন ভুলানা। হ্যাঁ। না, এবার আমি একটা কথা বলবো, এটা হচ্ছে যে এটা কিন্তু সারা পৃথিবীর সব মিউজিক, রবীন্দ্রনাথ দান্ডি, হ্যাঁ ওইটাই তো, ঠিক আছে, রবীন্দ্রনাথ দান্ডি, রবীন্দ্রনাথ তো কত সুর থেকে কত গান থেকে সুর নিয়েছেন। খালি আমরা বম্বের মিউজিক ডিরেক্টর রবীন্দ্রনাথের গান থেকে এই কথাটা কেন বলি? আমার কথা হচ্ছে না বম্বেরটা করবো না বিদেশিরটা করবো? হ্যাঁ, কোনটা? কোনোটাই নয় অ্যাকচুয়ালি। এবার এটা তো হবে, এই আদান প্রদানটা বরাবর হয়ে থাকে। মানে আমি নিজে আমি একটা, হ্যাঁ, এবার আমি একটা নিজে, আমার মনে আছে আমাদের বিমান মুখোপাধ্যায় একটা গল্প বলেছিলেন একবার, যে গান শিখে আসছি সুজলাল চক্রবর্তীর কাছে, তো এবার বাইরে বলছে এই শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ওরা দাঁড়িয়ে থাকতেন এরকম ভাবে যে কি গান, শ্যামল মিত্র বেরোলেই ওরা পাকড়াও করতেন, হ্যাঁ কি গান শিখলি? এবার একটা ভজন শিখলাম। কি ভজন শিখলেন? বলে খানিক্ষণ পরে ওটা হ্যাঁ হয়ে গেছে। তো এরকম বহু হয়েছে, এরকম বহু ইনস্টেন্স আছে। এই চলাফেরাটা, এই গান, এই সুরের প্রভাব ওই গানে, আর ওই সুরের প্রভাব এই গানে, অসংখ্য ঘটনা ঘটেছে। अभी तो चल चल है तेरे नैना, देखो देखो ना तेरे जो এবার কথাটা হচ্ছে এই অন্তরার যে সুরটা, সেটাতে ওখানে যে যা রাস্তা নিয়ে নিয়েছেন, ওখানে যা সিচুয়েশন ডিমান্ড করেছে, সচিন বর্মন একদিকে চলে গেছেন, রবীন্দ্রনাথ আরেকদিকে চলে গেছেন। এবার এরকম বহু ঘটনা আছে। আমি খুব সুন্দর, মানে আমি অনেক লাইটার নোটই বলি যে একবার আমি ওটা জানতাম না, মানে কিভাবে কানেকশনটা বার করলাম। জয়দাকে বোধহয় আমি বলেছি আগে ঘটনাটা। সেটা হচ্ছে আমাদের মানুষটি এখন আমাদের মধ্যে নেই, সুখেন দাস, অভিনেতা পরিচালক। একদিন কোনো একটা জায়গায়, আপনি হয়তো জানেন যে সুখেন দাসের দাদা অজয় দাস প্রখ্যাত সঙ্গীত পরিচালক ছিলেন। তো অজয় দা আমাকে খুব স্নেহ করতেন। তো আমরা একটা কাজে গেছি। তো এই কথা, সে কথা হচ্ছে সুখেন দা খুব মিউজিক্যাল ছিলেন। সুখেন দা এরকম হঠাৎ ঘরের মধ্যে পায়চারি করতে করতে বললেন যে শোনো, এরকম পঞ্চম দা না একটা রবীন্দ্রনাথের গানতে একটা নিয়েছে। এবং কোন গানটা? তখন বলছেন যে, বলে যে গানটার কথা বললেন সেটার সঙ্গে কানেকশনটা প্রথমে ধরতে পারিনি। উনি বলছেন আপকে কমরে মে কোই कहते ज़माना कहता राइट। তার মানে এটা কোন গান শুনেন না? কোথায় হারিয়ে যাবে
এবার এবার এখনো শেষ হয়নি কাহিনী। তো এটা হচ্ছে ইয়াদো কি বারাতের গান ছিল, আমরা সবাই জানি কিশোর কুমার গেয়েছিলেন। তো সেই 70-এর দশকে মুক্তি পাওয়া ছবি। তা আমি এই বছর দুয়েক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছি অনুষ্ঠান করতে। তো আমরা লম্বা ফ্লাইটে যাচ্ছি, তো ফ্লাইটে একটু সিনেমা দেখা যায়। তো আমি দেখলাম যে পুরোনো ওল্ড ক্লাসিক্স। তো আমি সুজাতার ছবি দেখলাম, যে কোনোদিন দেখিনি, বিমল রায়ের ওই ছবিটা একটু দেখবো ভাবছি। তো ওইটা দেখতে গিয়ে দেখলাম ওটা যে টাইটেল মিউজিক, তার মানে সুরটা ছেঁড়া ছেঁড়া লাগছে, ওটা লতাজি হাম করছেন, ওটা কোনো কথা নেই, কোরাসের সঙ্গে লতাজি হাম করছেন জাস্ট। হ্যালো, ও তাহলে রানীবাবু প্রথম নাম নিয়েছেন প্রথমে শচীন দেব বর্মন, এবং দ্যাট টু ইন দ্য 50s, রাইট? এবং শচীন দেব বর্মন থেকে রাহুল দেব বর্মন নিয়েছে। কিন্তু কি প্রয়োগগুলো কি সুন্দর, কি সুন্দর, সেটা তো দেখতে হবে, প্রত্যেকটা আলাদা। তো ওইটাই প্রশ্ন, নিলাম, কিন্তু নিয়ে তারপর সেটাকে আমি সাজালাম কিভাবে, আমি যে রবীন্দ্রনাথ যে বিদেশি গানগুলো থেকে সুরে নিয়েছিলেন, সকলেই ফুরালো স্বপ্ন প্রায়, কি সুন্দর একটা মাঝখামাঝে রাস্তা হয়ে গেছে। ওটা কি তখন পুরানো দিনের তো খুব একটু ক্লিশে হয়ে গেছে, কিন্তু সকলেই ফুরালো স্বপ্ন প্রায়, ওটা কি সুন্দর একটা মাঝখামাঝে রাস্তা হয়ে গেছে না? তোমার হলো শুরু বলছে এই যে মাঝখামাঝের গান। আচ্ছা, এটাকে মাঝখামাঝে করতে পারবে না। তুমি কেমন করে গান করো? মাঝখামাঝ, হ্যাঁ, আমি বন্দিশ করে। এবার আমার কথা হচ্ছে যে এই যে ইয়েটা, আমি যে সকলেই ফুরালো গানটা যেখান থেকে দিলাম, অরিজিনাল গানটা মানে এখনই মনে পড়ছে না, স্কটিশ না আইরিশ এখনই মনে পড়ছে না, ভুলটা বলতে চাই না, কিন্তু বিদেশি সুর থেকে নিলেন বটে, কিন্তু তার থেকে নিয়ে যে সুরটা তৈরি করলেন, নিজের গানটা তৈরি করলেন কালবেগাওয়ের জন্য, কালবেগাওতেই ছিল তো, হ্যাঁ, সেটাকে কি আমাদের বাংলা গান বলে চিনতে ভুল হচ্ছে কোথাও? এইটাই হচ্ছে প্রশ্ন। বলছি যে একটু জয়দা একটা কিছু পাঠ করবেন, আপনি একটু বাজাবেন, আপনি গাইবেন, এইবার শেষ। আমি যে এই গল্পে বা গানে যে শেষের দিকে চলে এসেছি, কারণ এত সুন্দর একটা সন্ধে কাটলো আমার, মানে এটা আমার মনে থেকে যাবে সারা জীবন। এবং আমি 9th অগস্ট তো যাচ্ছি, আপনারাও আসুন জিডি বিড়লা সভাঘরে। এইরকম ত্রয়ীর একটা অসাধারণ অনুষ্ঠান যদি দেখতে চান, তো আপনাদের আসতেই হবে জিডি বিড়লা সভাঘরে। ওরা একটু পারফর্ম করবেন, দেখতে দেখতে আমরা শেষ করি। নমস্কার। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন ও প্রাণে, শতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত শির নত কত অপমানে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন ও প্রাণে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন ও প্রাণে। শতত ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন ও প্রাণে।
জান্নাতে অথই উর্ধে বাজিল অন্তরে আনন্দ শীল তেজরে আনন্দ শীল তেজরে সতত সরল ছিল সাধতারি নিষিদ্ধ পরাধীন নিষিদ্ধ পরাধীন আহা, অসাধারণ অসাধারণ। দেখা হচ্ছে 9th আগস্ট। আপনারা আসছেন। নমস্কার।